আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই। পর্ব ১০ লিখেছেন ফাবিহা মম। মেহিনুর স্থির হয়ে গেল, বরফের মতো জমে গেল, চোখের অবস্থা নিষ্পলক হলো। নোমান কেন সরি বলল? কোথায় যাচ্ছে সে? কিছু কি জানতে? সাথে সাথে দাঁত শক্ত করলো মেহিনুর। ভেতরটা দুমড়ে মুচড়ে তছনছ হয়ে যাচ্ছে। ধারণাটা সত্যি না হোক, কোনোভাবে সত্যি না হোক। চোখ ঠেলে পানি চলে আসছে। বেহায়া অস্ত্রর কাছে ঝুঁকতে চায় না মেহিনুর। দ্রুত নিজেকে সংবরণ করলো। নিচের ঠোঁটে শক্ত করে দাঁত বসালো। দুর্বল ক্ষুণ্ণ ভঙ্গুর সত্তাকে অক্ষুণ্ণ অটুট চেতনায় বদলে দিল। নীতিকে নিয়ে জাফর উদ্দিনের কাছে বিদায় জানালো সে। বাইরে মানুষকে এক চুল বুঝতে দিবে না ভেতরটা কি হয়ে যাচ্ছে। যতই বুকের ভেতরটা খান খান হয়ে যাক, আজ চূর্ণ বিচূর্ণ মেহিনুরকে কোনোভাবেই প্রকাশ করবে না। গেটের কাছে দাঁড়াতেই সিএনজি ধরল ওরা। কোয়ার্টারের মুখ হতেই নীতির উদ্দেশ্যে বলল, কলটা কোত্থেকে দিয়েছিল? কণ্ঠ শুনে বিষম খেলো নীতি। একটু যেন ঢোকও গিলল। মেহিনুরকে নরম সরম দেখতে দেখতে এমন অভ্যাস হয়ে গেছে, আজ এই কাঠিন্য রূপটা নেওয়া যাচ্ছে না। নীতি কথাটা মিথ্যে বলবে কিনা একবার চিন্তা করলো, পরক্ষণে সেটা বাতিল করে নিচু গলায় বলল, কলটা সিয়াম ভাই দিয়েছে ভাবি। উত্তরটা পছন্দ হলো না ওর। এটা জানতে চায়নি মেহিনুর। সরাসরি নীতির দিকে তাকালো সে, এমন দৃষ্টিতে তাকালো যেন ওই দৃষ্টির মাঝে টকবগে খুব লুকিয়ে আছে। সিএনজির জালযুক্ত জানালা দিয়ে দমকা হাওয়া ঢুকছে। নীতি তখন মুখের উপর চুল সরাতে ব্যস্ত ছিল। হঠাৎই অমন চাহনি দেখে হাত থামিয়ে ফেলল। মেহিনুরের দিকে আমতা করে কিছু বলবে, মেহিনুর ঠোঁটে আঙ্গুল বসিয়ে চুপ হতে বলল। নিজের দিকটা দুর্বোধ্য করে পরিষ্কার কণ্ঠে বলল, কোনো মিথ্যে না, আমি বরং শুনবো না নীতি আপু। তোমার ভাই কোথায়? হাসপাতালে না অন্যখানে? কলটা কোত্থেকে দিয়েছে? একটা কথাও মিথ্যে বলবে না তুমি। কলটা কাটার পর যে অবস্থা হয়েছিল সেটা আমি দেখেছি, কাজেই। নীতি স্তব্ধ চোখে তাকালো। দু ঠোঁট ফাঁক করে চোয়াল ঝুলতে লাগলো। কলের ব্যাপারটা কিভাবে আঁচ করলো কিছুই বুঝতে পারছে না। ওর এমন অদ্ভুত আচরণ সত্যি ভয় ধরিয়ে দিচ্ছে। নীতি বিস্ময় চোখে নিচু সুরে বলল, তো তো তোমার বিহেভিয়ার অদ্ভুত লাগছে ভাবি। ইউ আর এ বিহেভিং লাইক এ ট্রানজার। মেহিনুর দৃষ্টি সরিয়ে সামনের পানে চাইল। সিএনজিটা বেশ দাপটের সাথে ছুটছে। আজ স্পিড কমাতে বলার জন্য কেউ নেই। যেই শান্ত নম্র পুরুষটা বেগতিক স্পিড দেখলে নোমানকে একচোট অপমান করে বসতো, সেই মানুষটা পাশে নেই। আম্মা যেদিন চলে গেল, সেই দিনটা আবারও স্মৃতির দুয়ারে হাজির হচ্ছে। কলেজ থেকে প্র্যাকটিক্যাল খাতা সাইন করিয়ে কেবল বাড়ি ফিরল। বাড়ির ভেতরে কত কত মানুষ। গিজগিজ ভিড়টা ঠেলে প্রবেশ করলো মেহিনুর। এরপরই খাটের উপর নিথর দেহটা দেখতে পেল। গর্ভধারিণী ব্যক্তিটা আর নেই। চারিদিকে মৃত্যুর গন্ধটা যেন হাহাকার করছে। স্পর্শে স্পর্শে যেন বুঝিয়ে দিচ্ছে, এবার তুই নিঃস্ব মেহিনুর, এবার তুই একা। তোর পাশে বাবা নেই, তোর পাশে মাও নেই। যার মাধ্যমে দুনিয়ায় তুই এলি, তারাই তোকে এতিম বানিয়ে চলে গেল। কলেজ থেকে ফিরে প্রাণহীন শরীরটা ছুঁয়ে দেখলো। যেই মহিলা নারী ছিঁড়ে এই পৃথিবী আলো দেখালো, সেই মহিলাই পৃথিবীর বুক থেকে দুঃখ বয়ে বিদায় নিল। আজও সেই ক্ষণটুকুর কথা মনে পড়ল, থরথর করে শরীর কাঁপে। যদি অসময়ে মাহাতিম না থাকতো, যদি সে বুকের মধ্যখানে তার উষ্ণ আশ্রয়টুকু না দিত, যদি ভরসার হাত বাড়িয়ে আস্থা না দিত, তবে কি করতো মেহিনুর? কি হাল হতো ওর? কেমন মানসিক দুরবস্থায় উপনীত হতো? নীতির মুখ থেকে কিছুই শুনতে চায় না। আজ নীতি চুপই থাকুক। মাথাটা ডানে হেলান দিল মেহিনুর। চোখ দুটো বন্ধ করে পানি ছেড়ে দিল। এই নীরবতার ভাষা সে কাউকে বোঝাতে পারে না। তার ভেতরকার কোনো অনুভূতির উপর মানুষকে বোঝাতে বড়ই অক্ষম। আজ নিজের উপর খুবই ধিক্কার জন্মাচ্ছে। কেন এরকম অন্তর্মুখী স্বভাবের বৈশিষ্ট্য পেল? কেন এই অভিশপ্ত স্বভাবটা পেয়ে বসলো? আশেপাশের নিরুষ্কুর মানুষ নির্দ্বিধায় মনের কথা ব্যক্ত করছে, নিজেকে হালকা করে নিচ্ছে, সবার সাথে মিলেমিশে যাচ্ছে। তবে সে কেন পারল না? এই যে নীতি পাশে বসে আছে, সে তার কাছেও বলতে পারল না। সে বলতেই পারল না, তোমার ভাইকে আমার প্রতিটা মুহূর্তে দরকার নীতি আপু। আমার দাদা, আমার মা, আমার বাবার মৃত্যুর শুনেও যেই চোখ আমি ভিজাইনি, আমি হাউমাউ করে কাঁদিনি, আজ ওই মানুষটার মৃত্যুর সংবাদ শুনলে আমি মরেই যাব। আমি চিৎকার করে করে কাঁদবো। আমাকে নিয়ে কে কি ভাববে, কে কোন নজরে দেখবে, আমি কেন
কোনো কিছু পরোয়া করব না। আমাকে বুঝতে পারার সবচেয়ে প্রাণের মানুষটা তিনি ছিলেন। ওনার কিছু হলে আমি কিছুতেই শান্ত হব না। আমি নিজের কাছে নিজেকে থামাতে পারবো না আপু। আমি যথেষ্ট ভঙ্গুর, আমি নিঃস্ব। শুধু আমার বাইরের আবরণটুকু তার পরশে শক্ত ছিল। মেহিনুর মনের কথাগুলো নিজের কাছেই রাখলো, মনের গোপন বাক্সে সযত্নে ফেলে দিল। চোখ বন্ধ করে ফিসফিস সুরে বলল, বন্ধ চোখের পাপড়ি চুয়ে দুফোঁটা অশ্রু ঝরল। আজ যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, কি দুঃখ সহ যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছে, এক একটি মুহূর্ত কিভাবে গুজরান করছে মেহিনুর কেউ জানে না। মনে হচ্ছে বুকের মধ্যে কোনো দানব ঢুকে তার ছোট্ট হৃদয় টুকরো টুকরো করে দিচ্ছে, ধারালো ছুরি দিয়ে ক্রমাগত কুপিয়ে যাচ্ছে। মেহিনুর চোখের উপর আঁচল চেপে কাঁপা কাঁপা সুরে বলল, আমি ওখানটায় যেতে চাই নীতি আপু, তুমি ওখানটায় নিয়ে চলো। পাশ থেকে নীতি ব্যথিত চোখে তাকালো, হাত বাড়িয়ে মেহিনুরের মাথায় আলতোভাবে রাখলো। যতটুকু কোমল হলে একটা মানুষকে শান্ত করানো যায় ততটুকুই নরম হলো নীতি। স্নেহার্দ্র সুরে বলল, তুমি তো আমাদের আদরের মানুষ ভাবি। আমরা যাদেরকে ভালোবাসি তাদের চোখে এতটুকু পানি দেখতে পারি না। তোমাকে যেমন চুপচাপ দেখে অভ্যস্ত, তেমনি তোমার হাসিতে আমরা খুশি হই। দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের মুখ, যাদের হাসি, যাদের একটুখানি আচরণ দেখলে মনটা শান্তিতে ভরে যায়। মনে হয় তাদের সঙ্গটা খুব মধুর। ওরকম মানুষের সান্নিধ্য পেলে জীবনটা সৌভাগ্যবান লাগে। তোমাকে পেয়ে শুধু মাহাতিম ভাই না, আমরা সবাই সৌভাগ্যশালী। আজ যদি তুমি এরকমটা করো তাহলে কিভাবে হবে বলো? আমার ভাইয়াটা তোমার আদর যত্নে সামান্যটুকু খুঁত রাখেনি, তার সামনে তুমি এভাবে যাবে? ঝড় আসার আগে প্রকৃতি ঠান্ডা হয়ে যায়, নিমেষের ভেতর নিজেকে শান্ত করে নেয়, যেন সব কিছু স্বাভাবিক এমনটাই বুঝিয়ে দেয়। অথচ প্রকৃতি আমাদের সাথে অদ্ভুত চতুরদের সাথে করে, আমাদের চোখে চরম ধুলো দিয়ে বসে, বিপদের বেলায় আরেক ঝামেলা ছুড়ে দেয়। আকাশটা গুড়ুম গুড়ুম শব্দ করছে, চারপাশটা ঝুপ করে ঠান্ডা হয়ে গেছে। এমন ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আকাশের বুক ফেটে ফর্সা আলো ঝলছে, আবার দুম করে অকস্মাৎ নিভে যাচ্ছে। গাছের ডালপালাগুলো সাংঘাতিক শব্দ করছে, বাতাসের হৈ হৈ হুঙ্কারটা কেমন যেন স্থিরভাবে শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে। হঠাৎ ঘেউ ঘেউ করে অসংখ্য কুকুর ডেকে উঠল, শব্দগুলো একদম স্বাভাবিক ঠেকল না। আজকের আবহাওয়াটা কেমন রহস্য করে আছে। কোহেলির মতো ধোঁয়াটা অন্ধকার, মালবাহী ট্রাকটা কয়েক গজ দূরে থেমে আছে, ঠিক সামনে উল্টে দেওয়া গাড়িটা পড়ে আছে। নির্বিকার স্থির গাড়িটার পানে চেয়ে আছে লোকটা। গাড়িটার সমস্ত কাচ ভেঙে চুরমার, সামান্যতম কাচ অবশিষ্ট নেই। রাস্তার টুকরো টুকরো কাচের নিচে তরতাজা রক্তের ঢোল, রক্তের উপর একটি ক্ষত বিক্ষিত হাত পড়ে আছে। ড্রাইভিং সিটে বসা মানুষটা তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রক্তমাখা হাতের আঙ্গুলগুলো ক্ষীণভাবে নড়ছে। একটুখানি সাহায্য, একটুখানি আনুকূল্যের জন্য মানুষটা খুব বেকুল। কতটা অমানসিক যন্ত্রণায় মানুষটা কাতরাচ্ছে বাঁচার জন্য, কতটা আকুলি বেকুলি করছে মাহাতিম। মাথা ফেটে সবটুকু রক্ত যেন গলগল করে বেরিয়ে যাচ্ছে। শরীরের দানবীয় শক্তিটা একটু একটু করে নিঃশেষ হচ্ছে। আরও কিছুক্ষণ প্রাণপণে ঘুষতে থাকলো সে। দেহের রুদ্রে রুদ্রে অসম্ভব ব্যথা করছে। মাথার বাঁ দিক থেকে তরল আঠালো বস্ত্রটা খুব নিঃসরণ হচ্ছিল, চোখ খুলে রাখার দায় ছিল। মৃত্যুটা খুব কাছাকাছি, তবুও মাহাতিম হার মানেনি। রক্তে সারা শরীর ভিজে যাচ্ছে, তারপরও বদ্ধ গাড়ির ভেতরে নড়চড় করেই গেছে। আর কটা মিনিট যন্ত্রণার সাগরে হাবুডুবু খেলো, এরপরই শরীরটা আচানক স্থির। আর কোনো নড়াচড়া নেই। রক্তাক্ত আঙুলগুলো আর নড়চড় করল না। দৃশ্যটা দেখে পাষাণ তুলল। শয়তানটা বিশ্রীভাবে হাসলো। শয়তানটার মনের আনন্দে কল বসিয়ে বলল, ম্যাডাম, খেলাম শেষ, টাকা পয়সা রেডি করেন। আমি কইলাম টাকা লইয়া দূরে যামুগা, আপনার লগে কন্ট্রাক্টের কাম কইলাম আজকাই শেষ। ম্যাডাম ডাকা ব্যক্তিটা বেজায় খুশি হলো, ঠোঁটের কোণে আকাঙ্ক্ষিত হাসিটা মৃদুভাবে ফুটালো। গম্ভীরতা বজায় রেখে সম্ভ্রান্ত সুরে বলল, চলে যাচ্ছ বলে আরেকটা কাজ করো, ট্রাকটা ওর উপর দিয়ে নিয়ে যাও। চাকার নিচে ওর বডিটা যেন থাকে, মোটামুটি ওর হাড়সহ খুলিটা বেরিয়ে যাক। এতটুকু পারবে তো? মাল পানি আরও কিছু বাড়িয়ে দেব। আকাশটা চিৎকার দিয়ে উঠল। বজ্রপাত শুরু হয়েছে। বাতাসের উত্তেজনা বহুগুণ বেড়েছে। যে কোনো মুহূর্তে দামাবাম সাথে বৃষ্টি হবে। শয়তানটা বাতাসের জন্য চোখের সামনে হাত রাখল।
চোখকে ধুলো থেকে বাঁচিয়ে গাড়িটার পানে চাইলো। চোখ দুটো বাড়তি টাকার জন্য চকচক করছে। নিচের ঠোঁটটায় জিভ বুলালো সে। শয়তানটা এখনো জানেই না কাকে পিষতে যাচ্ছে। যদি সে একটুখানি জানতো লোকটার আসল পরিচয় কি, কি তার মুখ্য পেশা, তবে শয়তানটা ভুলেও এই সাহস পেত না। যদি একবার, শুধু একবার প্যান্টের লেফট পকেটে হাত দিত, তবে রক্তাক্ত আইডিটা দেখতে পেয়ে জবান বন্ধ হতো। কিয়ৎকাল ভাবল শয়তানটা, বেপরোয়া কণ্ঠে বলল, ঠিক আছে, করতাছি। হালাই তো মইরাই গেছে, বাকি উদ্দুর কাম করতে সমস্যা নাই। মহিলাটা সম্মতি দিয়ে ফোন রাখলো। নিষ্ঠুরতার স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিচ্ছে। এবার রাক্ষসের মতো বিশাল দেহি ট্রাকটা এগোচ্ছে। গ্রগ্রাস্য গিলে ফেলার জন্য ভাগ্ন গাড়িটা দিকে ছুটছে। বজ্রপাতের গুরুম শব্দের ভূমিকা কেঁপে উঠল। আকাশ থেকে একের পর এক বজ্রপাত হচ্ছে। শয়তানটা যেই স্পিড বাড়াতে উদ্যোগ হলো, অমনি দূর থেকে জল কিছু দেখতে পেল। দ্রুত ব্রেক কষালো সে। ওটা কি জ্বলছে? দূর থেকে কিছু তো একটা আসছে। 2 সেকেন্ডের জন্য স্থির হলো সে। তুমুল বৃষ্টির জন্য আবছা দেখাচ্ছে। আরও কিছুক্ষণ দম বন্ধ করে চেয়ে রইল। এরপরই বিস্ফোরিত নেত্রে বিড়বিড় করে বলল, সর্বনাশ! আই হায়, গাড়ি আইতেছে দেখি। কথাটা শেষ করতে দেরি, অমনি অস্থির হলো সে। উল্টানো গাড়িটার পানে ভীতভাবে চাইল। এটাকে ভাগ্য বলা উচিত নাকি দুর্ভাগ্য? তাড়াতাড়ি ট্রাকটা ব্যাকে নিতে লাগলো। সম্পূর্ণ ট্রাক ঘুরিয়ে অন্য রাস্তায় ছুটালো। বৃষ্টি তখনও থামেনি। আকাশ তখন গর্জন কমায়নি। বৃষ্টির পানির সাথে লালচে স্রোত যাচ্ছে। দূর থেকে আগত গাড়িটা দুর্দর্ম গতিতে ব্রেক কষল। মাঝপথে থামার কারণে প্রবল ঝাঁকুনি খেল। সামনের দৃশ্য দেখে ড্রাইভারটা ভ্রু কুঁচকে বলল, সামনে একটা গাড়ি উল্টে আছে। স্বাগত স্যার, সামনে একটা গাড়ির জন্য রাস্তার ব্লক। বজ্রপাতের ফর্সা আলোয় চারপাশটা কয়েক সেকেন্ডের জন্য উজ্জ্বল হলো। সাগরত এক পলকের জন্য গাড়িটা দেখতে পেল। ওই মর্মান্তিক দৃশ্য দেখে জমে গেল সাগরত। কান থেকে ফোন নামাতে নামাতে অস্পষ্ট সুরে বলল, মাহাতিম স্যার। চকিতে পিছু তাকালো ড্রাইভার। সাগরতের মুখে ওইটুকু নাম শুনে ভীষণ চমকে গেল সে। তাড়াতাড়ি ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে ফেলে। পেছন থেকে সাগরতও বেরিয়ে আসে। দুজনই হড়বড় করে ছুটে যায়। বৃষ্টির মধ্যে গাড়ির কাছে পৌঁছায়। পুরো রাস্তা লাল বর্ণে ভেসে গেছে। পায়ের নিচে থপথপ শব্দের পানিটা পুরোই লাল। বৃষ্টির পানির সাথে মিলেমিশে একাকার। সাগরত প্রচণ্ড ভয়ে শিউরে উঠল। ড্রাইভারকে তাড়াহুড়ো করে গাড়ির দরজা খুলতে বলল। রাস্তায় হাঁটু গেড়ে ভেতরটায় চোখ দিল সে। করুণ অবস্থা দেখে পেয়ে চেঁচিয়ে ওঠে, ইকরাম, জলদি, অবস্থা ভালো না, তাড়াতাড়ি সিট বেল্ট কাটো, দেরি করো না, সময় নেই, এখনই বের করতে হবে। ড্রাইভারটা পকেট থেকে এন্ট্রি কাটার বের করে। ঘচঘচ করে মোটা সিট বেল্টটা কাটে। সাগরত এই সুযোগে ধরাধরি করে বের করলো। মাহাতিমের হাতটা কাঁধে তুলে গাড়িতে নিয়ে বসালো। ইকরাম দেরি না করে গাড়ি স্টার্ট দেয়। এক ধাক্কা স্পিডে সীমা 70+ করে। পেছন থেকে স্বাগত অস্থির আচরণ করছে। মাহাতিমকে জাগানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারবার চিৎকার করছে সে, স্যার, স্যার, চোখ খুলুন, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? সারা শব্দ নেই। রক্তে নরম গদিটা ভিজে যাচ্ছে। এখনও ব্লিডিং হচ্ছে। গায়ের নেভি শার্টটা আস্ত নেই। একবারের জন্য সাড়া দেয়নি। সাগরত কানে ফোন লাগিয়ে জায়গা মতো কল বসালো। ড্রাইভটার সামনে থেকে বলল, স্যার, কোথায় নেব? সাগরত চুপ রইল। ভাবনার জন্য সময় নিল। এরই মধ্যে কলটা রিসিভ হলো। সে উৎকণ্ঠার সাথে বলল, হ্যালো, হ্যালো, আশুক স্যার। জি, জি, মাহাতিম স্যারকে পেয়েছি। অবস্থা ভালো না, অ্যাটেম্প টু মার্ডার। গাড়ি উল্টেই ছিল। আমি স্পার্টে যেয়ে উদ্ধার করলাম। মারাত্মক ব্লিডিং হচ্ছে। কোথায় নিব? ঠিকানাটা চুপচাপ শুনে নিল। সে কলটা কেটে দিল। বাইরে ঝড়ো বৃষ্টি হচ্ছে। এদিকে মাহাতিমের অবস্থা খুবই খারাপ হচ্ছে। এক টান দিয়ে মাহাতিমের ষষ্ঠ বুক থেকে শার্ট খুলে ফেলল। রক্তে ভেজা শরীরের তুলোর ডলা পাকিয়ে মুছল। হঠাৎ কী ভেবে বাঁ হাতের কবজিটা টেনে আনলো সে। নারী পরীক্ষার জন্য স্থির হতেই চিৎকার দিয়ে বলল, ও মাই গড, ইকরাম, তাড়াতাড়ি করো, নিঃশ্বাস স্লো হচ্ছে।
গগনবিদায়ী হুংকার দিচ্ছে, বজ্রপাত শুরু হয়েছে, বৃষ্টির জন্য চারপাশ অন্ধকার। এমত অবস্থায় বাইরে বেরোনো যায় না। দুপুর এখন 12টা বাজে, অথচ বাইরের অবস্থা সন্ধ্যা। পুরো রাস্তায় পানি উঠে গেছে, কোনো যান চলাচল করছে না। সিএনজির ভেতর গুটিয়ে আছে মেহিনুর। সেই বজ্রনাদের সশব্দ হুংকার নিতে পারে না। নিধি অস্থিরভাবে কল দিয়ে যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। সিএনজির দুপাশে প্লাস্টিক নামিয়ে দিয়েছে যেন বৃষ্টির ছাট না আসে, কিন্তু বাতাসের লীলা খেলায় বারবার প্লাস্টিক সরে বেশ পানি আসছে। ভেজা আঁচলটা পিঠের উপর টেনে গুটিসুটি হলো মেহিনুর। শীতকাতরে দেহটা প্রবলভাবে কাঁপছে। পাশ থেকে নীতি ওর পিঠ হাত বুলিয়ে যাচ্ছে, অন্য হাতে ফোন নিয়ে একের পর এক কল বসাচ্ছে। নেটওয়ার্কের কারণে বারবার সংযোগ বিচ্ছিন্ন। হঠাৎ সিএনজির ড্রাইভার দুম করে গাড়ি থামালো। আরেকটু হলে নীতির মাথায় বেয়াকাদার বাড়ি লাগাতো। ভাগ্যিস ফোনটা ছেড়ে সামনে জালযুক্ত বেরিতে ডান হাত বসালো। তাৎক্ষণিকভাবে তাল সামলায়। নীতি প্রচণ্ড ক্ষেপে গিয়ে কর্কশ কণ্ঠে বলল, মাথা খারাপ? এভাবে গাড়ি থামায়? এখনই আমার মাথাটা ফেটে যেত। কি আশ্চর্য, আপনি গাড়ি চালাতে জানেন না? তাহলে চালান কেন? সিএনজির ড্রাইভারটা সম্পূর্ণ পিছু না ফিরে মুখটা শুধু ডান কাঁধে রাখলো। নীতির উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলল, সামনে চাইয়া দেখেন, রাস্তায় হাঁটু সমান পানি। এই পানির ভিতরে কেমনে নিয়ে যাবো? আপনারা নাইমা যান, আর সামনে যাইব না। আমার গাড়িতে পানি ঢুইকা পড়লে ইঞ্জিন সমস্যা হইব। তুই অযাচিত কথাটা ভীষণ চটে গেল। এগুলো কি ধরনের কথা? মাঝপথে গাড়ি থামিয়ে আবার নেমে যেতে বলছে। মগের মূল্য পেয়েছে। এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে? নীতিও বেজায় রাগ দেখিয়ে কপাল কুঁচকে বলল, আপনি কি জানেন না বৃষ্টি পড়লে রাস্তায় পানি ওঠে? এটা কি নতুন কিছু? এখন আমরা কোথায় যাব? আপনি আমাদের কোথায় নামানোর চেষ্টা করছেন? আগে বলেননি কেন? সামনে পানি দেখলে যাবেন না? এই ঝড়ো বৃষ্টির মধ্যে আর গাড়ি পাবো? আপনি গাড়ি স্টার্ট দিন, ভাড়া বাড়িয়ে দিচ্ছি। ড্রাইভার বেঁকে বসলো, সে যাবেই না। স্পষ্ট সুরে বলল, ভাড়া 4 গুণ বাড়াইলেও যাবো না। আপনারা বড়লোক মানুষ, খালি টাকা টাকা করতে জানেন। এইদিকে আমার ইঞ্জিন নষ্ট হইলে 1000 টাকার লস। এই লসের টাকা কি আসমান থিকা নাইমাইব, নাকি গাছ ঝাঁকি মারলে ফরফরাইয়া পড়ব? কথা বাড়াইন না, নাইমা যান, আমি আর যাইমো না। লোকটার কথা শুনে ভীষণ রাগ হচ্ছে, তার চেয়ে বেশি রাগ লাগছে লোকটার উদাহরণটা শুনে। নীতি এমনই বাংলাদেশের মাটিতে অভ্যস্ত না। যা একটু অভ্যস্ত সেটা শুধু ভাইয়ের জন্য এসেছে। এখন এই মুহূর্তে কি করবে? এই প্রবল বৃষ্টির মধ্যে কোথায় যাবে? এখনো গন্তব্য 30 মিনিটের দূরে আছে। পানি ভেঙে হেঁটেও যাওয়া সম্ভব না। ড্রেনের নোংরা পচা পানিতে রাস্তাঘাট বিশ্রী হয়ে আছে। হঠাৎ বাপাশ থেকে দাম্ভিকতার সুর এলো। এমনইভাবে কথাগুলো বলল যেন এটা একটা স্বাভাবিক ইস্যু। মামা, কথাবার্তা হবে না, আমরা নেমে যাচ্ছি। আপনি এত দূর কষ্ট করে নিয়ে এসেছেন, এর জন্য আপনাকে 3 গুণ ভাড়াই দিব। কিন্তু দয়া করে অন্য যাত্রীর কাছে ডাবল ভাড়া চাইবেন না। সবাই পকেটের দিক দিয়ে এক না। বৃষ্টি হয়েছে বলে তাই ভাড়া চাইবেন, এটা কিন্তু জঘন্য কাজ। নোংরা টেক্সট চালিয়ে মানুষকে বিপদের মুখে ফেলবেন না। আর গাছ গাছ ঝাঁকি দেওয়ার হিসাব বোঝাচ্ছেন, এসব একদম ঠিক না। মেহিনুর দেরি করল না, ড্রাইভারকে বলে দরজা খুলে সোজা পানিতে নামলো। বৃষ্টির তীব্র ছোঁয়া গায়ে মেখে ভাড়া মিটিয়ে দিল। কথার গরিমা দেখে অবাক হয়েছে নীতি। এমন ধাঁচের কথা শুধু একজনই বলে। ঢোক গিলতে মাহাতিমের পুরনো কথা মনে পড়ল। মাহাতিম সেদিন স্টাডি টেবিলে বসে পেন্সিল দিয়ে কিছু একটা আঁকছিল। কাগজে ব্যস্ত আঁচড় বসাতেই বাঁকা হাসিতে জানায়, ওকে একটু সময় দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবসময় 4 দেয়ালে আবদ্ধ ঘর কোনো একা একা থেকেছে। আমাদের সাথে মিশতে মিশতে একটু সময় লাগবে। আমার বউকে আমার মতোই বানাবো। দরকার পড়লে আমার চেয়েও এক কাঠি ঢিপ সম্পন্ন হবে। দেখে নিস নীতি, সবটাই সময়। ওকে ওর মতো ছেড়ে দে। চাপ দিলে যেমন প্যাচ কাটে, চাপ দিলে মানুষ বিগড়ে যায়। চলো নীতি আপু, গাড়ি থেকে নামো। বসে থেকে লাভ শূন্য, ওনাকে যেতে দাও। হঠাৎ পুরনো ভাবনা থেকে ছিটকে এলো নীতি। মেহিনুরের কথায় সম্বিত পেল সে। গাড়িটা ছেড়ে দিয়ে চুপচাপ মেহিনুরের কাছে আসে। রাস্তায় কেউ নেই। পানির উচ্চতা হাঁটু অবধি। রাস্তার দুপাশ সবকিছু ঠান্ডা, দোকানপাট বন্ধ। নীতির দিকে তাকালো মেহিনুর। সাদা পায়জামাটায় লক্ষ্য করে বলল, পায়জামাটা উপরে তুলো, বেশি নোংরা হলে দাগ ওঠে না। নীতি প্রজার মতো কথাগুলো শুনল। পায়ের নিচ থেকে গুটিয়ে গুটিয়ে একটু উপরে তুলল। মেহিনুর পা মরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। যে কারোই
হোক গন্তব্যের দিকে যাবে। মেহিনুর কয়েক পা এগোনোর পর হঠাৎ থেমে যাচ্ছে। সন্দিহান চোখে ডানে বামে তাকাচ্ছে, আবার চট করে পিছু ফিরে তাকাচ্ছে। নীতি ব্যাপারটা লক্ষ্য করে সেও দৃষ্টি ধরে পিছু তাকাচ্ছে, কিন্তু পিছনে শুধু পানি আর পানি। মেহিনুর এখনো কান খাড়া করে স্থির। নীতি কৌতূহল গলায় শুধালো, থামছো কেন? মেহিনুর ডান হাতের তর্জনী তুলে ঠোঁটের উপর রাখলো, ইশারায় চুপ করতে বলল। ওর চোখ দুটো ডানে বামে অনিশ্চিতভাবে ঘুরছে, মনে হচ্ছে কিছু একটা নিয়ে ঘোর চিন্তায় আছে। কিয়ৎকাল নীরব থেকে আবার চলতে শুরু করলো। নীতির সাথে স্বাভাবিক হাঁটা চালিয়ে সতর্ক কণ্ঠে বলল, আমাদের ফলো করা হচ্ছে, সাবধান হও নীতি আপু। যখনই আমরা পানি ঢেলে এগোচ্ছি তখন পেছন থেকে বাড়তি একটা শব্দ আসছে। যেই থেমে যাচ্ছি অমনি সেটা থামছে, কিন্তু থামতে গিয়ে কিছু সেকেন্ড হেরফে করে ফেলছে। সেই শব্দটা আমার আসছে। নীতির বুকটা ধক করে উঠল, সমস্ত গায়ে কাটা দিয়ে উঠছে। আপনা আপনি হাঁটার গতি থেমে যাচ্ছিল। তৎক্ষণাৎ মেহিনুর ওর হাতটা ধরে চাপা গলায় বলল, সাবধান, থেমো না আপু, ওদের বুঝতে দিও না ওরা এখনো কিছু বোঝেনি। কষ্ট করে পা চালাও, দেখি কি করে। আমি নিশ্চিত ওরা আমার পিছনে লেগেছে। নীতির মুখের অবস্থা করুণ হয়ে গেল, অপ্রতিভ ভঙ্গিতে এগোতে লাগলো। কথাটা ভুল বলেনি মেহিনুর, এদিকে মাহাতিম ভাইয়াকে জানে মেরে দিচ্ছে, অন্যদিকে মেহিনুরের উপর চোখ লাগালো। সময়টা কত নিষ্ঠুর! বিপদ যেন পিছ ছাড়ছেই না। মানুষ যে বলে ঠিকই বলে, বিপদের বেলায় আরও 10টি বিপদ এসে হানা দেয়। নীতি মুখ তুলে আকাশের পানে চাইল। উপরের আকাশ, নিচে জলাবদ্ধ পানি, পেছনে বিপদ, সামনে বোধহয় গুড়ে গুড়ে বালি। সিয়াম সবকিছু ফেলে ছুটে গিয়েছে, সৌভিকের গাড়িটা নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। খবরটা পাওয়া মাত্র দেরি করেনি সিয়াম, কাউকে কিছু জানায়নি সে। বন্ধুর সংকটাপন্ন অবস্থা শুনে উন্মাদের মতো করেছে। স্টিয়ারিং ধরা হাত দুটো কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে। বক্ষস্থলের খাঁচার নিচে ছোট্ট হৃৎপিণ্ডটা ধরপড় ধরপড় করছে। হাতের উল্টো পিঠে চোখ ডলে আবার স্টিয়ারিং ধরল সিয়াম। আবার চোখটা ঝাপসা হয়ে আসছে, বুক ফাটা কান্নায় তার কিছু ভালো লাগছে না। কে জানতো এমন কিছু হবে। সৌভিকের ছেলেকে নিয়ে সবাই যেখানে মত্ত, সেখানে দুঃখদায়ক অবস্থা সবার জন্য মুখিয়ে আছে। এই তো একটু আগে সৌভিকের ছোট্ট শিশুকে নিয়ে সিয়ামও হেসে হেসে খেলছিল, তার কোল জোরে নিষ্পাপ প্রাণটা ঘুমাচ্ছিল। অন্যদিকে মৃত্যুর সাথে লড়ছে মাহাতিন। শালা তুই আস্ত একটা স্বার্থপর, তুই আমাদের কারোর কথা চিন্তা করলি না। আবারও চোখ মুছতে গিয়ে মনে মনে বলল সিয়াম। গাড়িটা ডানে বাঁক নিয়ে ড্রাইভ ওয়েতে উঠল। হাসপাতাল চত্বরে এসে ভেতরে ঢুকলো সে। লিফটে চড়ে কাঙ্ক্ষিত রুমের কাছে যেতে যেতেই পা থামিয়ে ফেলে। শার্টের হাতায় চোখ মুছে নিজেকে শান্ত করলো সে, কিন্তু লাভ হলো না। আবারও চোখের কার্নিশ গলে পানি গড়িয়ে পড়ছে। সিয়াম সাহেব, সম্বোধন শুনে চোখ তুলল সিয়াম। সামনে দাঁড়িয়ে আছে তাশরিফ স্বাগত গোয়েন্দা ভাজন ব্যক্তিটি। হেঁটে হেঁটে কাছে আসলো, সিয়ামের কাঁধে হাত রেখে নতনয়ের বলল, স্যারের। ছোট্ট শব্দটা গলার ভিতর কুণ্ডলি পাকিয়ে গেছে। স্বাগত বাকি কথাটুকু বলতে পারল না। সিয়াম যতটুকু মনোবল দিয়ে নিজেকে দমিয়ে রেখেছিল, হঠাৎই ঝরঝর করে স্বাগতের ঝাপটে ধরে কেঁদে ফেলল। এভাবে তো কোনোদিন কাঁদেনি। ছোট থেকে একসাথে বড় হলো, খেলাধুলা স্কুল সব একসাথে করলো। ও যে এত আপন ছিল, বুকের কাছটায় কোনো প্রিয়জন ছিল, সেটা কোনোদিন বুঝতে পারিনি সিয়াম। সিয়াম কান্না জোরে হাউমাউ করে বলল, ওরে আমি হাসি খুশি বিদায় দিলাম, শালা আমার সাথে নাফরমানি করলো। স্বাগত ভাই, বহুত কষ্ট হচ্ছে। আমি আমি জীবনও এই দিনের কথা চিন্তা করতে পারি নাই। ওরে এই অবস্থায় কিভাবে দেখব, দেখার মতো শক্তি আমার নাই। আমি সামনে যাব না, ওর এই অবস্থা আমি দেখতে পারবো না। সিয়ামের অবস্থা দেখে ভাষা খুঁজে পাচ্ছে না। যদি সিয়ামের মতো বন্ধু এভাবে কাঁদতে পারে, তাহলে স্যারের বউ কী করবে? চিত্রটা কল্পনায় আনা যাচ্ছে না। কি ভয়াবহ দৃশ্য! সিয়ামকে শান্ত করে চেয়ারে বসিয়ে দিল। আরেকবার দৃষ্টি তুলে তা সামনের দিকে চাইল। করিডোরের শেষ রুমটায় CU লেখা, দরজা দুটো ভেতর থেকে বন্ধ। গতরাত থেকে এক রত্নি দেখার সুযোগ হয়নি। সিয়াম সারিবদ্ধ চেয়ার বসে অশ্রু ঝরিয়ে যাচ্ছে, নিজেকে থামাতে পারেনি সে। পকেট থেকে ফোন বের করে সৌভিকের নাম্বারে ডায়াল করে। ছেলেকে কোলে নিয়ে ডান হাতে কলটা রিসিভ করে সৌভিক। কিছু বলতে যাওয়ার আগে সিয়াম ভেঙে পড়ে, মুষড়ে পড়া কান্নায় বলে, সৌভিক বন্ধুরে, ও বন্ধু, মাহাতিমের অবস্থা ভালো না। শালা হাসপাতালের বেডে শুয়ে আছে, আশঙ্কাজনক কেসে ডাক্তার ঢুকতে দেয় না। সৌভিক কথা বলার জন্য ঠোঁট খুলেছিল, সেই ঠোঁট নির্লিপ্তের মতো স্থির হয়ে গেল। কানে শুধু হৃৎপিণ্ডটা শব্দগুলো বাজছিল, ধক ধক ধক। বুকের কাছে ছোট্ট ছেলে বাবার চুপটি মেয়ে
পেয়ে কেঁদে দিয়েছিল। সেদিকে ক্ষণিকের জন্য হুঁশ নেই। শীর্ষ 4 নেতার মধ্যে 3 জন গ্রেপ্তার, পলাতক 1। এমন একটি শিরোনাম উথাল হয়েছে দেশ। রুকনুজ্জামান ধরা পড়েনি, সে ফেরারি হয়েছে। দেশের ভাবমূর্তি বিনষ্টকারী নেতাদের আটকে করা হয়েছে। এই নিয়ে সংবাদ মাধ্যমে তুমুল বাক্যবিতণ্ড চলছে। কেউ অবশ্য এক চুল ছাড় দিচ্ছে না। অতীতের করা সমস্ত কুকীর্তি ফাঁস করে দিচ্ছে। কেউ ভয় পাচ্ছে না সত্য বলতে। পেটে রাখা হাজার হাজার সত্য জনগণের সামনে উন্মোচন করে দিচ্ছে। টিভির সবকটা চ্যানেলে তাদের মুখনিসৃত বাণীগুলো সরাসরি সম্প্রচার করেছে। বহু বছর আগে যে সত্যটা ধুলোর নিচে চাপা ছিল, আজ মানুষ তা নিয়ে দিদারেসে মুখ খুলেছে। সদ্য গ্রেপ্তার হওয়া 3 জন নেতার জন্য মধ্যে বিশিষ্ট সমাজসেবক তথা রামচন্দ্র চ্যাটার্জি আরও কিছু ব্যাপারে খোলাসা হয়েছে। রামচন্দ্র চ্যাটার্জি ও আবুল বাশার একসময় ধূতার্তক সাথে পরিকল্পনায় আটেন। ওয়াসিফ পূর্বকে সংশোধন সদস্য থেকে বেজ্জতভাবে পদচ্যুত করেন। ইয়াবা চালান দেওয়া ব্যাপারটা স্রেফ মিথ্যে এবং বানায়ত ফান্দি বই কিছুই নয়। মিথ্যা মামলার ভিত্তিতে জেলভুক্ত করা, দিনের পর দিন পাশবিক অত্যাচার চালানো, এগুলো শুধু ষড়যন্ত্র ছিল। জেলে থাকা একজন কর্মকর্তা যিনি নিজের নাম ও পরিচয় নিরাপত্তার জন্য গোপন রেখেছেন, তিনি জেলের এ সকল তথ্য জানিয়ে দিয়েছেন। গোপন সূত্র মোতাবেক 4 জন নেতা কখনো অন্যের ব্যাপারে দাম দিতেন না। উল্টো তাদের মোতাবেক কেউ অগ্রাহ্য করলে তাদের রাতারাতি গুম, হত্যা নতুবা মিথ্যে কেসে ফাঁসানো হতো। এরই ধারাবাহিকতা প্রাণ হারায় মেহেদী শরীফ আনসারি। তিনি একজন সেনাবাহিনীর কর্মকর্তা, পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে তৎপর ছিলেন। নেতাদের এরকম কুচিত্র কীর্তিকলাপ সম্বন্ধে প্রথম থেকেই জানতেন, কিন্তু আক্ষেপের বিষয় তাদের ঘটনা নিয়ে শক্ত প্রমাণ ছিল না। এছাড়া তাদের ক্ষমতাপ্রাপ্ত হাত, টাকার জোর ও গদির গরমে বহুদূর চলত। তাদের জঘন্যতম কাজের জন্য উপরতলা থেকে সায় আসত, অর্থাৎ কেন্দ্রর কেউ সাহায্য করত বিধায় বহু মানুষের মৃত্যু রহস্য ধামাচাপা পড়ে যায়। জনগণের কাছে সবকিছু ধোঁয়াশা করা হয়। দলের মানুষ তাদের কোনো কিছু বলতে ভয় পেত। তাই নীরব থেকেছে এক গোষ্ঠী। টিভির সামনে বসে খবরটা দেখেছিলেন আশোক। টানা সপ্তাহখানেকের মধ্যে মুখরোচক খবর পেয়ে সাংবাদিকদের অবস্থা হই হুল্লোড়। ডিভানের নরম গদিতে বসে বসে অনেক কিছু ভাবছিলেন তিনি। হঠাৎই ওনার মানসপটে গভীর কিছু মনে পড়ল। তিনি সেই স্মৃতিতে ফিরে এলেন। ভোর 5টার দিকে ফোন দিলেন অশোক সেন। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। কেউ ধরল না। আরও কবার চেষ্টা চালালেন তিনি। শেষে চতুর্থবারের মতো কলটা রিসিভ হলো। কণ্ঠের মধ্যে তেজপূর্ণ অবস্থা স্নেহমান ছিল। কিছুটা ঘুমাচ্ছেন কণ্ঠে অপর পাশ থেকে বলল, হ্যালো হ্যালো স্যার। এরপরই অশোক সেন দাপটের সাথে চেঁচিয়ে উঠলেন। এমন অকর্মপূর্ণ সুর তার কাছে দুর্বলতার চিহ্ন। তিনি বাজকাই কণ্ঠে গমগম সুরে বললেন, আই ফিল অ্যাসেন্স আনসারি, আই জাস্ট ফিল অ্যাসেন্স। তোমাকে স্ট্রিক্টলি বলেছিলাম বাসার বাইরে যেও না। তুমি আমার কথা শুনেছ? কি জন্যে ওয়াইফ নিয়ে বেরিয়েছো? মাহাতি মুখ নিচু করে ঘুমন্ত মেহিনুরের মুখে চাইল। ডান হাতটা আরেকটু শক্ত করে মেহিনুরকে বুকের মধ্যে চেপে ধরল। বাইরে প্রভাতের আলো ফুটছে, এখনো সকালের আভা ফোটেনি। ওর মোলায়েম ঘুমটা যেন না ভাঙুক, তাই কণ্ঠ খাটো করে বলল মাহাতিম, সরি স্যার, ইফ আই হ্যাভ ডান এনিথিং রং, আই অ্যাপোলোজাইজ। আমার ট্রাক্সট সকাল 7টা থেকে শুরু। ঘড়িতে এখন 5টা বাজছে। সেখানে যদি 6টা 59 পর্যন্ত ব্যস্ত থাকি, আমার তো মনে হয় না খারাপ কিছু হবে। অশোক সেন কণ্ঠের নিচু ভাব শুনে দমে গেলেন। আনসারি শুধু শুধু এই টোনে কথা বলে না। টোনটা যেহেতু নামিয়ে বলেছে, তার মানে এটা পার্সোনাল কেস। এতে কথা বাড়ালে খারাপ দেখাবে। তিনি সময়টা 1 ঘন্টা এগিয়ে 6টায় বেরোতে বললেন। নির্দেশটা শোনার পর কলটা কাটল মাহাতিম। ফোনটা রেখে আবারও উষ্ণ শয্যার ভেতরে গুটিয়ে গেল। মেহিনুরের মুখটা বুক থেকে তুলে ওর গালে গাল ছোঁয়ালো সে। মেহিনুরের গভীর ঘুমে আচ্ছন্ন। মাহাতিমের নড়াচড়া টের পায়নি সে। যদি একটু টের পেত, তবে দেখতে পেত মাহাতিম খুব বেকুল হয়ে জড়িয়ে ধরেছে। এই ঘনিষ্ঠ প্রবল আকাঙ্ক্ষিত রূপ দেখলে মেহিনুর কেমন চঞ্চল পাখির মতো বিহ্বল হতো জানা নেই। শুধু প্রিয় মানুষটাকে তীব্র ভালোবাসার খুব
বেশি আদর করত সে। যতটুকু জাহির করলে মাহাতিম নামক পুরুষটা প্রসন্ন হতো, তৎক্ষণে ব্যস্ত হতো সে। অথচ মাহাতিম তাকে জাগায়নি, কানের কাছে আদরের সুরে ও মেহিনুর বলে ডাকেনি। ওর কানের লতি, গালের নরমতাকে ছোট ছোট চুমু খেলো মাহাতিম। তার সৌম্য সুঠাম বুকটার পেতে মেহিনুরকে আরও কিছুক্ষণ মুক্তোর মতো আগলে ধরল। হাত দুটো খুলে মেহিনুরকে ছেড়ে ওঠার বাসনা একটুও ছিল না, তবুও মেহিনুরকে রেখে উঠতে হলো তার। প্রাতঃকালীন স্নান শেষে রওনা জন্য উদ্যত হলো, কিন্তু মনটা যেন ফিনফিনে পর্দার ঘেরা বিছানার কাছে রেখে যাচ্ছিল। ওই ঘুমন্ত শয্যাসঙ্গী প্রাণদায়িনী অর্ধাঙ্গিনীর প্রাণটা তার তনুমন শিকড়ের মতো আঁকড়ে ছিল। ছোট্ট একটা চিরকুট লিখে গ্লাসের নিচে চাপা দিল। মুখ ফিরিয়ে দরজার কাছটায় চলে যাচ্ছিল মাহাতিম। হঠাৎ পা থামিয়ে পিছু ফিরে আরেকবার বিছানার দিকে তাকালো। মৃদু একটা হাসি দিয়ে বিদায় জানালো মাহাতিম। ঘুমন্ত মেহিনুরকে নিঃসঙ্গ করে চুপিসারে চলে গেল। বৃষ্টির পানিটা বরফের মতো ঠান্ডা, যেন আকাশ থেকে বরফ স্নাত পানি গলে গলে পড়ছে। দাঁতের ঠকঠকানি উঠে গেছে, শরীরে কাঁপুনি এসে গেছে, শীতের প্রকোপ সর্দি বসে গেছে। হাঁটুর নিচ থেকে ডুবন্ত পাটা খুব টনটন করছে। পানি ঠেলে ঠুলে শাড়ি পরা অবস্থায় হাঁটা যায় না। পেছনে সন্দেহজনক ঘটনা, কেউ তো আসছে, কেউ তো ফলো করছে, কিন্তু ধরা দিচ্ছে না। চালাকির সাথে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছে না মেহিনুর। মেহিনুর পরপর দুবার শব্দটা শুনল, তবুও চুপচাপ হেঁটে হেঁটে একটা ছাউনির কাছে আসলো। ছোট্ট একটা টং দোকানের পাশে পলিথিনের ছাউনি আটা। ছাউনিতে কেউ নেই, পানি কিছুটা কম। ছাউনির নিচে দাঁড়াতেই নীতি ক্লান্ত সুরে বলল, ভাবি, পাটা খুব ব্যথা করছে, এখানে একটু বসি। কেবলই বলতে নিচ্ছিল বসো, কিন্তু বলতে পারল না মেহিনুর। এক টান দিয়ে নীতিকে সরিয়ে ফেলল সে। এক চিৎকার দিয়ে বলল, কে আপনি, কি চান? নীতি প্রচণ্ড ভিড়মি খেয়ে মেহিনুরের পাশে দাঁড়ালো। আকস্মিকভাবে টান খেয়ে কিছুটা ভয় পেয়েছে ঠিকই, কিন্তু কখন যে বিপদ এসে পিছু দাঁড়িয়েছে খেয়াল করেনি। লোকটা আরেকটু হলে খারাপ কিছু করত। নীতি জোরে জোরে দম নিতে মেহিনুর ওকে নিজের পিছনে ঠেলে দিল। সমস্ত ভয়কে আড়াল করে দুবার ঢোক গেল সে। লোকটার হাতে পিস্তল, পরনে কালো হুডির মতো দীর্ঘ রেইনকোট, মুখে কালো একটা মাস্ক লাগিয়ে শুধু চোখ দুটো বের করে রেখেছে। চোখের দৃষ্টি কমনীয় না। মেহিনুর নিজের একচ্ছত্ব ভয়কে কাবু করে কাঠিন্য সুরে বলল, কে পাঠিয়েছে? লোকটা ঠিক কয়েক হাত দূরে, কিন্তু পিস্তলটা এমনভাবে ধরেছে যেন বুলেটটা নিক্ষেপ করলেই বুকের এফুর এফুর ঢুকে যাবে। মেহিনুর এক পলক এই পিস্তলটার পানে তাকিয়ে লোকটার দিকে দৃষ্টি দিল। বাঁ হাতটা খুব সতর্কতার সাথে পিছনে নিয়ে কোমরের কাছটায় রাখল। নীতি আর চোখে মেহিনুরের ব্যাপারটা লক্ষ্য করলেই মুখে কোনো ভাবভঙ্গি আনলো না। মেহিনুর করার ছলে আবারও শুধালো, কথা বলছেন না কেন? কে পাঠিয়েছে? লোকটা রোবটের মতো তাকিয়ে আছে, চোখের পলক যেন মিনিটের মতো পড়ছে। মেহিনুর যে বাঁ হাত দিয়ে কিছু একটা করার ধান্দায় আছে বোধহয় ধরতে পারেনি সে। মেহিনুর এই সুযোগে কোমরের কাছটায় হাত দিয়ে শাড়ির ভাঁজ সরিয়ে পেটিকোটের আওতায় থেকে ছোট্ট আয়তাকার জিনিসটা বের করলো। নীতি চোরা দৃষ্টিতে ওই আয়তাকার ডিভাইসটা দেখতে পেয়ে ভেতরে ভেতরে উত্তপ্ত কিছু অনুভব করলো। কি চাঞ্চল্যকর অবস্থা! ভাবি, এটা কোথা থেকে পেল? এটা ভাইয়ার সবচেয়ে গোপন অস্ত্র। এটা সহজে ধরে না সে। বিপদের সময় যত করুণ অবস্থায় আসুক, মস্তিষ্কের সচল বুদ্ধিতে দমিয়ে ফেলে। নীতি মেহিনুরের কলাকৌশল ধরার আগেই অজ্ঞাত লোকটা গুমট সুরে বলল, পেছন থেকে হাত সরান। পেছনে কি? মেহিনুর বাঁ হাতটা ধীরে ধীরে আনতে লাগলো, সঙ্গে মুঠোর ভেতর ছোট্ট ডিভাইসটা আঁকড়ে ধরলো। 19-20 দেখলেই টিপে বসবে মেহিনুর, ভয় পাবে না সে। হাতটা স্বাভাবিকভাবে সোজা করতেই লোকটা খিচানো কণ্ঠে বলল, হাতে ওটা কি? দেখি দেখি ওটা কি? লোকটা মেহিনুরের দিকে এক পা এগোতেই মেহিনুর আবারও চিৎকার দিয়ে উঠল। এবার কণ্ঠস্বর সুউচ্চ করে রাগত দৃষ্টিতে বলল, খবরদার আগাবেন না। আমার হাতে যে বস্ত্রটা আছে এটা কি সাধারণ কিছু না। পা পিছান, পা পিছান বলছি। আমাকে দুর্বল ভাবলে আপনার জন্য মহাভুল। এমন ধরা ধরবো এখান থেকে সুস্থভাবে যেতে দেব না। ডান হাতে তুড়ি বাজালো মেহিনুর, তর্জনী তাক করে পিছিয়ে যেতে বলল। লোকটা দু হাতের মধ্যে পিস্তল ধরে সরাসরি মেহিনুরের দিকে টার্গেট করছে। ট্রিগারের জায়গায় তর্জনী বসিয়ে শক্তভাবে তাকিয়ে আছে। বৃষ্টি পড়া তখনও থামেনি। আকাশ থেকে বজ্রপাতের গুমগুম শব্দ যেন লীলাখেলা দেখতে মত্ত। লোকটা পিস্তল উঁচিয়ে সতর্ক কণ্ঠে বলল, রাস্তা থেকে সরে যান।
রেইনকোট পরা পিস্তলধারী লোকটা কোন উদ্দেশ্যে কথাটা বলল বুঝতে পারেনি মেহিনুর। কেন এক অশরীরী শক্তিগুলো সংঘর্ত রয়েছে যে মাহাতিমকে সবসময় ঠান্ডা মাথায় দেখেছে। বিপদ যত গুরুতর হোক, সমাধানটা তত সহজভাবে এনেছে। এবারও তাই হোক। হাতের ছোট্ট বস্ত্রটা একটা জিপিএস। এটাই টিপ মারলে কাজ শেষ। দেশের যে কোনো প্রান্তে থাকো না কেন, সরাসরি ডিপার্টমেন্টের কাছে বিপ বিপ করতে থাকবে। সিগন্যালটা পেতে দেরি, আশেপাশের নিরাপত্তা বাহিনী আলটিমেটলি কেসে ওই স্থানে পৌঁছে যাবে। মেহিনুর ডিভাইসটা ক্লিক বসাতে দেরি, অমনি ছো করে একতরফা গুলি ছুড়ল। দারুণ শব্দে নীতি চিৎকার দিয়ে উঠল। মেহিনুর দু কান হাতে চেপে চোখ খিচে ফেলেছে। পেছন থেকে এক আহত ব্যক্তির আর্তনাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মেহিনুর চট করে চোখ খুলে পেছনের দিকে চাইল। দৃষ্টিজোড়া বিস্ফোরিত করে দেখল কয়েক গজ দূরে একটা লোক দোকানের উপর কাতরাচ্ছে। দোকানের ছাদটা রক্তে ভেসেছে নির্ঘাত। তার মানে ওই লোকটা ছুপা আততেও ছিল। তাহলে ওই লোকটাই টাকার বিনিময়ে এসেছে। মেহিনুর ঝটকা ধরতে পেরে দ্রুত মাথাটা সামনে ঘোরায়। রেইনকোটটার ধারী লোকটার দিকে বিস্মিত সুরে বলে, আপনি মানুষটাকে? আপনাকেই ফলো করতে দেখেছি। আপনার ছপ ছপ পায়ের শব্দ আমার কানে এসেছে। আপনি কেন ওই লোকটাকে মারলেন? আপনি কোন দলের লোক? লোকটা ভারী পিস্তলটা পকেটে পড়ল। মেহিনুরের প্রশ্ন শুনে নীতি ততক্ষণে ধাতস্থ হয়ে তাকাচ্ছে। বিষয়টা নিগুড়ভাবে বোঝার জন্য একবার মেহিনুরের দিকে, আরেকবার লোকটার দিকে তাকালো। লোকটা পকেট থেকে প্লাস্টিকের জিপার ব্যাগে থাকা ফোন বের করলো। একটা কল বসিয়ে লাউড দিয়ে এক পা এগিয়ে এলো। তা দেখে মেহিনুর কেন জানি পিছালো না, সেখানে স্থির রইল। ফোনটা ওর দিকে বাড়াতেই একটা শক্ত পুরুষালী গলা ভেসে এলো, আমি অশোক সেন বলছি। সৌভিকের অবস্থা খুবই খারাপ, কথাই বলতে পারছে না। ফোনটা ছাড়ার পর মুখের মতো করছে। কোলের ছেলেটা কান্নায় জুড়ে দিলে ফারিন এসে কোলে নিল। বেডে শোয়া শাহনাজ বহুবার কারণ জিজ্ঞেস করলো। ফারিন প্রীতি ও উৎকণ্ঠার সাথে সৌভিককে ঝাঁকালো। সৌভিক কোনো কথাই বলল না। ওর মুখের অবস্থা দেখে তৌফের বুকটা কামড়ে উঠেছে। ভালো সংবাদ না। সৌভিক ভালো কিছু শোনেনি। তৌফ অস্থির চিত্রের মতো সৌভিকের ফোনটা কেড়ে নিল। ওর কল লিস্টের শেষ নাম্বারটা টুকে কল বসালো। সিয়াম কলটা রিসিভ করলে তৌফ তাকে সব কিছু বলতে বাধ্য করলো। এমত অবস্থায় সিয়াম কিছুই আড়াল করলো না, খোলাখুলি সব কিছু বলে দিল। তৌফ উদ্ভ্রান্তের মতো মাথায় হাত দিয়ে ধপ করে বসে পড়তে নেয়। তাড়াতাড়ি তাকে দুপাশ থেকে সামিক ও প্রীতি ধরে ফেলে। তৌফ বুকটা হাঁপানি রোগীর মতো ফুলাচ্ছে, খুব লম্বা লম্বা দম নিচ্ছে। কথার বলার জন্য খুব চেষ্টা চালাতেই অত্যন্ত বিমর্ষ সুরে বলল, মাহাতিম মনে হয়। সোয়েবরে দেখে যেতে পারবো না। একসঙ্গে অনেকগুলো বুক মোচড়ে দিয়ে উঠল। ফারিন ছোট্ট সোয়েবকে নিয়ে বাক্য ভুলে গেল। প্রীতি ধাক্কাটা নিতে না পেরে চেঁচানো সুরে বলল, পাগল পেয়েছো আমাদের? পাগলের মতো বলছো কেন? কি কথা বলছো? কি শোনাচ্ছ তুমি? তুমি মাহাতিম ভাইকে নিয়ে একদম ফাজলামি করবে না। প্রীতি কথাটা বলতে গিয়ে হুট করে কেঁদে ফেলে। সৌভিকের চোখ লাল হয়ে আসছে, অশ্রুতে টলমল অবস্থা। নাকটা টেনে অনেকক্ষণ পর নড়চড় করল। শাহনাজের হাতটা ধরে আস্তে করে বলল, তুমি থাকো, সোয়েবকে দেখে রেখো। আমার বন্ধু ওইদিকে। কথাটা শেষ না করলেও শাহনাজ বুঝে নিল। সৌভিকের হাতের উপর হাত চেপে বলল, তুমি যাও, বের হও, দেরি করো না, আমি সুস্থ আছি। মেহিনুর কই? ইয়াল্লাহ, আমার বোনটার দিকে খেয়াল রেখো সৌভিক, আমার খুব ভয় করছে। আমার ছেলেটা যদি শুকিয়ে আসতো। দেরি করো না, এখনই রওনা দাও। সৌভিক অস্থিরভাবে হ্যাঁ সূচকে মাথাটা দুলিয়ে দেয়। সম্মতি জানিয়ে চটজলদি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। হুড়হুড়ি দৌড় লাগিয়ে পার্কিং লটে চলে যায় ওরা। তাড়াতাড়ি গাড়িতে চড়ে গন্তব্যের দিকে পৌঁছায়। সৌভিক আজ গাড়ি চালাতে গিয়ে আগে পিছে কিচ্ছু খেয়াল করছে না। ইচ্ছে মতো গাড়ি চালানোর মতো স্পিড তুলেছে সে। গাড়িটা কাঙ্ক্ষিত হাসপাতালের কাছে থামতেই ব্যস্ত ভঙ্গিতে নামতে থাকে। পুরো 6 জন একত্রে হাসপাতালের ফোর্থ ফ্লোরে পৌঁছায়। সেই আইসিইউ সেকশনটার কাছে যেতেই সিয়ামকে সারিবদ্ধ চেয়ারে বসে থাকতে দেখে। সিয়াম পায়ের শব্দ শুনে মুখ তুলে ডান দিকে তাকাতেই ওদের দেখতে পায়। ভেতরে দমিয়ে রাখা আবেগটা ছেড়ে দেয় সে। সৌভিকরা সিয়ামের কাছাকাছি আসতে দেরি। সিয়ামও বসা ছেড়ে ওদের দিকে ছুটে গিয়েছে। 2 হাত বাড়িয়ে সৌভিককে ঝাপটে ধরতেই সিয়াম হু হু করে কেঁদে ওঠে। সৌভিকের লাল চোখ দিয়েও অশ্রু নিগ্রত হচ্ছে। সিয়ামের অবস্থা দেখে সবার চোখে পানি চলে এসেছে। ফারিন তৌফের হাতটা খামচে দাঁত কামড়ে চোখ ভিজিয়ে যাচ্ছে। তৌফ শক্ত মূর্তির মতো চোখের তলা থেকে তর্জনী আঙ্গুল দিয়ে পানি সরিয়ে যাচ্ছে। তবুও তার চোখ শুষ্ক হচ্ছে না।
সৌভিক বহু কষ্টে ঢোক গিলে কণ্ঠে গলায় বলল, কি কি কিভাবে হয়েছে? সিয়াম তখনও স্থির হতে পারেনি। খুব প্রিয় কেউ হারানোর ভয়ে ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ পর্যন্ত কখনো এভাবে কাঁদেনি। না সৌভিক কখনো ভেঙেছে, না তোফ কখনো মুচড়াচ্ছে, না ফারিন কখনো ঠোঁটে দাঁত বসিয়ে কান্না চেপেছে। অমানসিক পিড়ির আহত হয়ে সিয়াম হাউমাউ করে বলল, ওর শরীরে রক্ত নাই দোস্ত। কাল রাত থেকে 4 ব্যাগ রক্ত দেওয়া শেষ। মাথায় সেলাই পড়েছে। হারামের বাচ্চাগুলো ওর মাথায় আঘাত করেছে। সৌভিক কত বড় নির্দ্বিধায়, কত বড় পাষাণের পাষাণ। ওই হারামি, ওই বেজন্মাগুলোর ওরে সামনে থেকে কিছু করতে পারলে না, ওরে ওরে পিছন থেকে মারলো। আমি সাগ্রত সার দেখা ভাষা হারাই ফেলছি বন্ধু। ওর 2 হাত, বিশ্বাস কর, ওর ওর 2 হাত পুরো রক্তে মাখামাখি ছিল। ডাক্তার ওর কাছে যেতে দেয় না। যদি 72 ঘন্টায় হুঁশ না আসে, পরে লাইফ সাপোর্টে। সিয়াম ভাই। মেয়েলি কণ্ঠের পরিচিত ডাক শুনে সবাই চমকে যায়। সিয়াম স্বজন নয়নে ঢোক গিলে সামনের দিকে তাকায়। বাকিরা ওর দৃষ্টি ধরে পিছে ফিরতেই একসঙ্গে ভয়ার্ত ঢোক গিলল। কারো মুখে রা নেই। এখন আসন্ন অবস্থা কি হতে পারে? কখনো ভাবিনি এমন দিনটি দেখতে হবে। আশা করিনি হাসপাতালে আসতে হবে। হৃদয়ের কোণে কেমন অবস্থা চলছে তা কেউ জানে না। সবটুকু শক্তি যেন নিংড়ে দিয়ে নিয়েছে কেউ। মেহিনুর শান্ত পরিশ্রান্ত দৃষ্টিতে এগুলো টলমল চোখ দুটো নিয়ে সিয়ামকে দেখতে লাগলো। নিচের অধরটা কাঁপতে কাঁপতে গভীর শ্বাস নিল মেহিনুর। নিঃশ্বাসের দমকে চোখ নিষ্কৃত, অশ্রুটা গাল ভিজে পড়ল। বিকার শূন্য চেতনার মতো মিনিট স্থির থাকে। আস্তে করে বলল, আমি কি একটু দেখতে পারি? কি যেন ছিল ওই কণ্ঠটায়। একটু হাহাকার করা সুর, একটু বেদনা মাখা আকুতি। সিয়াম নিজেকে আটকাতে পারল না। বাকিরা সবাই কান্না চাপতে গিয়ে ফিসফিস করে কেঁদে ফেলল। হাসপাতালের নিস্তব্ধ পরিবেশ, ক্রুদ্ধনরত সুরটা দেয়ালে দেয়ালে বেজে চলেছে। একসাথে কতগুলো নাক ঢাকার শব্দ যে হচ্ছে। সবারই চোখ দুটো ভূমিকের দিকে নিবদ্ধ। কারোর দৃষ্টিজোড়া উপরের দিকে তোলার অবস্থা নেই। তোফ নিজেকে আড়াল করতে যেয়ে কখন যে ফারিনের হাত ছেড়ে দিয়েছে খেয়াল নেই। দেয়ালের দিকে মুখ রেখে পিঠ কাঁপাচ্ছে তোফ। এমন দৃশ্য দেখে মেহিনুর চুপ হয়ে গেল। পৃথিবীর বুকে এ যেন বিরল এক দৃশ্য। আজকালকার মানুষ তো বড্ড নিষ্ঠুর। কারোর জন্য 2 ফোঁটা অশ্রু ফেলার সময় নেই। সময়ের গণ্ডি মেপে আত্মীয়রা শুধু লাশ দেখতে আসে। তাও লাশের কাছে 2 ফোঁটা মেকি অশ্রু ফেলে। যখন মানুষটা অসুখে ভুগতে থাকে, স্বজনের সাহচর্যের জন্য অপেক্ষা করে, কাতর হয়, তখন কেউ দেখতে আসে না। ঘরের দরজার কোনো আত্মীয়র ছায়া পড়ে না। যখনই ওই মানুষটা বুকভরা আক্ষেপ নিয়ে পৃথিবীর আলো ছাড়ল, তখনই নিষ্প্রাণ দেহটা দেখার জন্য উঠোন ভিড় করল। আনাচে কানাচে থেকে ছুটে এলো কত কত আত্মীয়। হায় নিষ্ঠুর মানুষ! কথাগুলো ভাবতেই মেহিনুর ডান হাতের তেলোয় চোখ দুটো মুছে নিল। জীবন মৃত্যুর কামরায় যেই লোকটি শুয়ে আছে, তার উপর ভরসা না হোক, সৃষ্টিকর্তার উপর ভরসা আছে। এতগুলো প্রাণের আকুলি বিকুলি তিনি কি ফিরিয়ে দিবেন? অশোক সেনের সহায়তা এখানে এসেছে মেহিনুর। একটান কয়েক ঘন্টা বৃষ্টিতে ভেজার পর এবং নোংরা পানিতে চলতে চলতে অনভ্যস্ত নীতি খুব অসুস্থ হয়ে পড়েছে। মধ্যে জ্ঞান হারানোর ফলে তাকে জেনারেল সেকশনে পাঠানো হয়েছে। পুরো 4র্থ তলার বিশাল এরিয়াটা মাহাতিমের জন্য বরাদ্দ। লিফটে ঢোকার আগে প্রত্যেকটা মানুষকে চেকিং করা হচ্ছে, হোক সেটা ডাক্তার, তাও সার্চ চলছে। দ্বিতীয় দফার চেকিংটা আরও ভয়াবহ। এখানে সন্দেহজনক কিছু ধরা পড়লে কেরিয়ার শুদ্ধ নিলামে। কোথাও ফাঁক রেখেছে না অশোক সেন। নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেও টহল বাহিনী প্রস্তুত করেছেন। হাসপাতালের চারিদিকে সিসিটিভি কানেকশন সচল করা হয়েছে। পুরো সিকিউরিটি সিস্টেম হাতের মুঠোয় নিয়ে অশোক সেন নিজে তত্ত্বাবধান করেছেন। একবার মাহাতিমকে একা ছেড়ে ফলটা ভালো পাননি তিনি। ওরা রুখে দাঁড়াবার পাত্র নয়। কুচরিত্র নেতারা ঠিকই ফাঁদ কষতে নামবে। এই মুহূর্তে মাহাতিমের নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র কর্ম। এখনও জোচচ্চের শয়তানটাকে কবজা করা যায়নি। ফেরারি আসামির মতো রুকনুজ্জামান ঘুরছে। সার্বক্ষণিক চিকিৎসার জন্য মেডিকেল টিম রাখা হয়েছে। দেশের গণমান্য ও শীর্ষস্থানীয় ডাক্তারদের তুলে আনা হয়েছে। এই ইমার্জেন্সি কেসের জন্য কেউ 1 মিনিটের রেস্ট পাননি। গতরাত থেকে ভয়ার্ত টেনশন, তারাও সময় গুনছেন। হাই প্রোফাইল কেস নিয়ে সদা সর্বদা
ভয় কাজ করে, কিন্তু তাই বলে এবারের কেস নিয়ে সোজা নৌবাহিনী এসে গেছে। কোলে খিচুড়ির বাটি নিয়ে মার্জা বসে আছেন, ধোয়া ওঠা নরম খিচুড়ির উপর চামচ নাড়ছেন। পশ্চিমের খোলা জানালার দিকে মলিন চোখে তাকিয়ে আছেন। সূর্য ডোবার দৃশ্যটা কি অপরূপ। পশ্চিমের কোলে তেজস্বী সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আকাশের বেগুনি রঙের খেলা খেলা চলছে। দিনের সবটুকু আলো নিভে নিভে সন্ধ্যের মায়ায় অবগাহন করছে। মাথার ব্যথাটা কমে কমে গেছে, কিন্তু পায়ের গিঁটে এখনো ব্যথা। ছেলেটা একবারও মাকে দেখতে আসলো না। কি এমন কাজ ওর? কি নিয়ে এত বিভোর? স্বামীটাও শুধু কাজ কাজ করেই চলে গেল। এখন ছেলেটাও দেখি বাবার মতো আচরণ করছে। একা একা থাকলে শুধু মাহাদির কথা মনে পড়ে। মনটা যখনই খুব বিষিয়ে ওঠে, মার্জা অশ্রুসিক্ত নয়নে মনে মনে শুধু আর্জি জানান, মাহাদি ও বাবা আমার, আগে জানলে তোর সব বায়না শুনতাম, তোকে কোনোদিন শাসন করতাম না। তুই গেলি আমার কলিজার আর্ধক চলে গেল। আল্লাহ তোকে জান্নাত নসিব করুক বাবা। তুই ওই দুনিয়ায় ভালো থাক। সূর্যটা অস্ত্র গেল। আকাশটাও সূর্যহীন হলে অন্ধকার তলাচ্ছে। শান্ত কেবিনের ভেতরটা আলোক শূন্যতায় ডুবে ডুবে গেলে হঠাৎ সুইচ টেপার শব্দ হলো। পুরো রুমটা এনার্জি বাল্বের টিমে টিমে আলোয় উজ্জ্বল হয়ে গেছে। মার্জা সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি একটু খিচুড়ি মুখে দিলেন। দিয়েই বুঝলেন ঠান্ডা হয়ে গেছে। পেছন থেকে একটা উচ্ছল সুরে সহজতার হাসিতে বলল, মিছিমিছি নাটক করছেন? খেতে হবে না, রেখে দিন। এখন কেমন অনুভব করছেন? মাথায় ব্যথা হচ্ছে? মার্জা খিচুড়ির চামচটা বাটিতে রেখে শূন্য গলায় বললেন, ব্যথা নেই, তবুও পাটা একটু কেমন জানি করে। আমি কি হাঁটতে পারবো? বসে থেকে অলস লাগছে। আমি একটু বৌমার কাছে যেতে চাই। একটু নাতিটাকে দেখে আসতাম। নার্স মহিলাটা জানালার কাছে চলে গেল। ভারী পর্দাটা টেনে দিয়ে কৌতূহল গলায় বলল, উনি কি আপনার ছেলের বউ? মার্জা একগাল হাসলো, পা দুটো ফ্লোরে ছেড়ে বলল, হ্যাঁ, ছেলের বউ। বাকিটা ভাঙিয়ে বললেন না। সৌভিককে যেহেতু ছেলের মতো স্নেহ করে, সেহেতু শাহনাজ তো ছেলের বই বটে। নার্সের হাত ধরে ধরে শাহনাজের কাছে গেলেন তিনি। সেখানে গিয়ে দেখলেন সৌভিকের কাকি বসে আছেন। ভদ্রমহিলার সাথে টুকটাক আলাপ করে শাহনাজের পাশে বসলেন। সি সেকশন জন্য শাহনাজের অবস্থা এখনো বেশ দুর্বল, মুখটা এখনো বেশ শুকনো। মার্জা প্রফুল্ল মুখে ছোট্ট সোয়েবকে কোলে নিলেন। নিষ্পাপ মুখটায় চুমু খেয়ে বললেন, মাশাল্লাহ, সোয়েব তো দেখি বাবার মতো নাক পেয়েছে। ওমা, আবার দেখি হাসে। তুমি কি আমার কথা বুঝো দাদু? হাসো কেন? মার্জার হাসিমাখা মুখটা দিকে শাহনাজ চেয়ে আছে। কি অমায়িক হাসি হাসছেন, কি সুন্দর প্রাণখোলা আচরণ। শাহনাজ চুপটি করে সবই দেখে যাচ্ছে। সোয়েব হওয়ার পর থেকে শাহনাজের মন শুধু ছেলের দিকেই থাকে। যতই পেটের নিচে পীড়া হোক, চিরচির করে ব্যথা হোক, ছেলের কান্না এক সেকেন্ড সহ্য করতে পারে না। কোনো হুঁশ জ্ঞান থাকে না সেখানে। ছোট ছেলেকে হারিয়ে এই মহিলা কত নরম, কত প্রাণবন্ত আচরণ করছে। এখন যদি তিনি বড় ছেলের দুর্ঘটনাটা শোনেন, তাহলে এই মাতৃস্নেহের বুকটা কিভাবে আটকে উঠবে, কিভাবে সহ্য করবে এই ব্যথা। শাহনাজ যখন এসব নিয়ে ভাবছিল, তখন পাশ থেকে সৌভিকের কাকি ঠিক একই চিন্তায় বিভোর। ভদ্রমহিলা অজান্তেই আফসোসের গীতি গাইতে গাইতে বলল, খবরটা শোনার পর ভালো লাগছে না ভাবি। দুনিয়ার চলা এখন মুশকিল। পথে ঘাটে বেরোলেই যান হাত নিয়ে বেরোতে হয়। ইস, না জানে ছেলেটা কেমন হালে আছে। আপনি মন শক্ত করুন ভাবি, মনে আশ্বাস রাখুন, মাহাতিমের কিছু হবে না। শাহনাজ চকিতে কাকির শাশুড়ির দিকে চাইল। এটা কি করলেন? কি বলে ফেললেন? হায় সর্বনাশ, এসব বলা যে বারণ ছিল। ভদ্রমহিলা আবার কি যেন বলতে নিলে হঠাৎ শাহনাজের দিকে চোখ পড়ল। শাহনাজের দৃষ্টি যেন বলে দিচ্ছে, আপনি এটা কি করলেন? কি করলেন কাকিমা? আপনাকে এসব কথা কে বলতে বলেছে? ভদ্রমহিলা বেকুবের মতো মার্জার দিকে তাকালে ভুলটা বুঝতে পারলেন তিনি। মার্জার নিশ্চুল নীরব পাণ্ডবর্ণের মুখটা দেখে লজ্জায় অনুশোচন মাথা নিচু করে ফেললেন। মার্জা বজ্রহাতের মতো অতি ধীর সুরে বলল, মাহাতিমের কি হয়েছে? ভদ্রমহিলা মুখ তুলে মার্জার দিকে তাকালেন। অনুতপ্তের দৃষ্টি দিয়ে একবার শাহনাজের দিকে তাকালেন। শাহনাজ ফির নিয়ে চোখের সজল অবস্থায় ঢাকার জন্য স্যালাইন লাগান। হাতটা দিয়ে চোখ ঢাকে। শাহনাজের ঠোঁটজোড়া কাঁপছে। অন্যদিকে মার্জা স্থির মূর্তির মতো চুপচাপ। ভেজা কাপড়গুলো শরীরে শুকালো, খোপা বাঁধা চুলগুলো ওভাবেই রইল। মেহিনুর কক্ষটার সামনে থেকে একটা সেকেন্ডের জন্য সরল না। অনেক চেষ্টা করলো একটা বার দেখার জন্য, কিন্তু ডাক্তাররা সায় দিল না।
সকালের নাস্তা শেষে কেউই কিছু খায়নি, অথচ ঘড়িতে রাত 10টা বেজে 20। দুধারে চেয়ারগুলোতে বসে আছে সবাই। ফোলা ফোলা চক্ষুতে স্থির হয়ে গেছে। সৌভিক চেয়ারে বসে মুখটা ফ্লোরের দিকে নত করে আছে। তার পাশে নীতি, সাবির, ফারিন বসা। তৌফ রক্তশূন্য মুখে মতো থম মেরে আছে। বাকিরা উল্টো পাশের চেয়ারে বসে যে যার মতো নির্বিকার। মেহিনুর চেয়ারে পিঠ লাগিয়ে মাথাটা পেছনের দেয়ালে ঠুকিয়েছে। এই ভঙ্গিতে চোখ দুটো বুজে বাহুতে ডান হাত ও ডান বাহুতে বাঁ হাত রেখে কুঁকড়ে আছে। শরীরটা শীতের জন্য কাঁপুনি দিলেও মেহিনুর তা পাত্তাই দিচ্ছে না। সামনের দ্বার বন্ধ কক্ষের ভেতর দানবের মতো মানুষটা শুয়ে আছে। যাকে আঁকড়ে, যাকে ধরে, যাকে মনের কুঠিতে স্থাপন করে মেহিনুর বুঝতে শিখেছে কত রাত ওই দেহের মধ্যে আবদ্ধ থেকে সমস্ত ভয়কে নিঃশেষ করেছে মেহিনুর। সপ্তদর্শী বয়সটা টেনে হিচড়ে 20-তে এসে পৌঁছেছে। গোটা 3টে বছর পরিবর্তন বাকি 16টা বছরকে পিছিয়ে দিয়েছে। এই আমূল পরিবর্তনের সবটুকু কৃতিত্ব ওই অসভ্য লোকটার। এই অসভ্য লোকটার সুস্থ হওয়া চাই। কোনো হেলা নেবে না মেহিনুর, তাকে চোখের আড়াল হতে দেবেই না। হঠাৎ ভিতর থেকে নীরবতা বজায় রেখে দুটো ডাক্তার বের হলেন। তাদের পুরো শরীরটা বিশেষ পোশাকে ঢাকা, মাথায় সার্জিক্যাল টুপি, মুখে সার্জিক্যাল মাস্ক। তাদের দেখে আশান্বিত মুখে উঠে গেল সবাই, শুধুমাত্র একটি কথা শোনার জন্য। সবার মনটা আনচান করছে। ডাক্তারের মুখ থেকে কেবল একবার শঙ্কামুক্ত খবরটা আসুক। সৌভিক তন্দ্রভঙ্গিতে ডাক্তারের দিকে জেরামুখী হলো। উদ্বিগ্ন কণ্ঠে বেচৈন ভঙ্গিতে বলল, কোনো খবর আছে? আপডেটটা বলুন ডাক্তার। উন্নতি হয়েছে কিছু? ওর অবস্থা কেমন? প্লিজ সাসপেন্স বাড়াবেন না, আমরা টেনশনে মরে যাচ্ছি। প্লিজ প্লিজ কিছু বলুন। ডাক্তার দুটো নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো, ইশারায় যেন বলাবলি করলো, সত্যটা বলে দিই। কি বলুন? সবার বুকটা একই গতিতে ধুকপুক ধুকপুক করছে। কি বলতে চাইছে আল্লাহই জানে। এরপরই সময়ক্ষেপণ না করে সবচেয়ে অভিজ্ঞ এবং বিশেষ সমাদৃত ডাক্তারটি ওদের দিকে ফিরল। মুখের মাস্ক খুলে নম্র সূচকে বলল, আপনারা আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের কেসটা এমন সিচুয়েশনে ছিল যেখানে রোগীর অবস্থা প্রায় ক্রিটিক্যাল, হয়তো দমটা চলেই গেল। সেটাই স্বাভাবিক হয়তো। তার হার্ট এখনও স্লো রেট দিচ্ছে, তবুও মেডিকেল অবজারভেশনের মধ্যে যেতটুকু রেসপন্স করেছে সেটাই অনেক। আপাতত কিছু সিমটম দেখে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে না। অনেক সময় দেখা যায় ব্লাড দিতে দিতেই রোগী মারা যায়। একসাথে এতখানি ব্লাড পেয়ে হার্ট পাম্প করতে পারে না। তার উপর গুরুতর অ্যাক্সিডেন্ট কেসে কার্ডিয়াক সিস্টেম নাজুক হয়ে থাকে। ওনার বডিতে ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য অর্গানের সার্কুলেশন ভালো পর্যায়ে। যেখানে ওনার হার্ট যে কোনো সময় পাম্প করার থামাতে পারত, সেখানে স্লো রেটেই 2 ব্যাগ রক্ত নিয়ে ফেলেছে। বাকি 2 ব্যাগ আমার সিচুয়েশন বুঝিয়ে দিয়েছি। মাথার 4টা সেলাই পড়েছে। এই জন্য ইনফেকশন ইস্যু থেকে দূরে রাখার জন্য আরও 3 দিন ইনটেনসিভ কেয়ারে রেখেছি। তবে এটা সুলক্ষণ যে ওনার 48 ঘন্টা এখনও কমপ্লিট হয়নি। সেই পরিসংখ্যান মতে আমরা ওনার ফিজিক্যাল সিচুয়েশন নিয়ে যথেষ্ট আশাবাদী। সবাই একসঙ্গে স্বস্তির শ্বাস ফেলল। মনে হলো বুকের উপর থেকে প্রচণ্ড ভারী কিছু সরে গেল। মনে মনে শকর গুজার করে সবাই শান্ত হলো। রীতি একটু পরিষ্কার ধারণা পাওয়ার জন্য ছোট্ট প্রশ্ন করল, ভাইয়ার কি শুধু মাথায় ইনজুরি হয়েছে? অন্য কোনো ইনজুরি হয়নি তো? মাস্ক খোলা ডাক্তারটি প্রীতির উদ্বিগ্নতা দেখে মুচকি হাসি দিলেন। তিনি টেনশনের কারণটা যথাযথ বুঝতে পেরেছেন। এবারের উত্তরটা তিনি না দিয়ে তার পাশের ডাক্তারটি দিলেন, পঙ্গুত্বের ভয় নেই, ডান পায়ে খানিকটা ইনজুর হয়েছে, তবে প্রপার রেস্ট আর প্রেসক্রিপশন মেনে চললে আগামী 6 মাসের ভেতর সুস্থ হয়ে যাবেন। ওনার বডি এখনও খুব উইক। আমরা একটা বিষয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনার হেলথের কথা চিন্তা করে আমরা তাকে কড়া রেস্টের ভেতর রাখবো। সেখানে আপনাদের দেখলেই তিনি কথা বলার চেষ্টা করবেন, যেটা ওনার মাথার প্রেশার ক্রিয়েট করতে পারে। এই মুহূর্তে মাথায় প্রেশার মানে তো বুঝতেই পারছেন। প্লিজ কোঅপারেটর করবেন, চিন্তার কিছু নেই।
হঠাৎ দপ করে চোখ খুলল মেহিনুর। ডাক্তার ওর সামনে দিয়ে যেতে নিলে মেহিনুর পেছন থেকে ডাকলো, শুনুন। ডাক্তার দুটো পা থামিয়ে মেহিনুরের দিকে তাকালো। মেহিনুর হাত দুটো আলগা করে বসা থেকে উঠল, তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি একবার দেখতে পারি? বাইরে থেকে দেখব, শুধু এক পলক দেখেই চলে যাব। আমি তার কাছে যাব না কোনোভাবে কি? দুজন ডাক্তারই বিনয় হাসিতে অনিচ্ছুক ভাবটা বুঝিয়ে দিলেন তারা কেউই চাচ্ছে না এখন ভিজিট হোক। মেহিনুর তাদের অভিব্যক্তি বোঝার পর নিরুত্তর মুখে শুধু অপেক্ষাই করলো। অপেক্ষার গুণটি আরো 4 দিন বাড়লো। আরো 4টি দিনের জন্য মনের উচাটন অবস্থা থেকে নিজেকে সামলালো সে। অশোক সেন সবটা শোনার পর চিন্তামুক্ত হলেন। রকিং চেয়ারে বসা অবস্থায় চোখ বন্ধ করে বললেন, হে ঈশ্বর, ছেলেটাকে এ যাত্রায় বাঁচিয়ে তোলার জন্য আজই মন্দিরে যে প্রমাণ করে আসবো। এবার আরেক দফা শুরু হয়। এটাকে বলা উচিত নিজস্ব খেলা। এই খেলার রচয়িতা শুধু মাহাতিম আনসারি। পুরো কেসকে নতুন মাত্রায় যোগ করেছে সে। হাসপাতালের বেডে শুয়ে শুয়েই বাইরের লেলিহান শিক্ষা জ্বালিয়ে এসেছে। সে 4 দেয়ালে আবদ্ধ শরীরটা অতি মাত্রায় দুর্বল, তবুও বাইরের হাওয়া উত্তপ্ত করে ছেড়েছে। মাহাদি আনসারির হত্যা মামলায় একমাত্র আসামি হিসেবে রজনী ইবনাথকে চিহ্নিত করেছে। রজনীর সমস্ত ক্রিয়াকলাপ তারই আন্ডারে কাজ করা কিছু গুপ্তচর বলেছে। সমুদ্রের তীরে ভুলিয়ে ভালিয়ে মাহাদিকে পানির কাছে নিয়েছে, সেখানে মিথ্যে প্রলোভন দেখিয়ে মাহাদিকে স্রোতের কাছে ছেড়ে দিয়েছে। সামুদ্রিক এক ঝাপটায় নিজের অতলস্পর্শী বুকে টেনে নেয়। বাকিটা সবার জানার কথা। সমুদ্র কাউকে একবার টেনে নিলে সুস্থ সমেত ছাড়ে না। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো রজনী ইবনাথ তার নিজ বাড়িতে নেই। রুকুনুজ্জামানের পাশাপাশি সেও নিরুদ্দোষ পলাতক। রাতারাতি দুটো মানুষ যেন গায়েবী হয়ে গেল। নিরাপত্তা বাহিনীর তাদের সন্ধান খুঁজে পাচ্ছে না। এভাবে দুটো জীবন্ত মানুষ কি সত্যি অদৃশ্য হতে পারে? কোনো জাদুবিদ্যায় মন্ত্র বলে হারাতে পারে? নাকি এখানে কিছু সাংঘাতিক সত্য লুকিয়ে আছে, যেটা এমন কিছু যা শুনলে মানুষ ভয়ে আঁতকে উঠবে? বিষয়টা কেমন যেন অদ্ভুত, কেমন যেন অস্বাভাবিক। টানা 3 দিন ধরে বিভিন্ন স্থানে স্থানে খুঁজলো তারা, অথচ চিহ্ন পর্যন্ত নেই। খবরের কাগজটা পড়ে ভয় পেল সিয়াম। দুটো মানুষের গুম শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। মন যা বলছে তা কি ঠিক? সত্যি কি ঠিক? সিয়াম ভয়াক্রান্ত দৃষ্টি তুলে আইসিইউর পানে তাকালো। বন্ধ দরজার দিকে তাকিয়ে ওর কপালে বিন্দু বিন্দু ঘাম ঝুমছে। ওর অবচেতন মনটা বারবার বলছিল কাজটা একজন ব্যক্তি করেছে। অস্পষ্ট সুরে আমতামতা করে বলল, মাহাতিম।